আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। রাখাইন রাজ্যে হেরেছে অং সান সুচির দল। নতুন চুক্তিতে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধবিরতি ঘোষণা। জম্মু কাশ্মীরের যুবকদের কর্মসংস্থান না থাকায় অস্ত্র তুলে নিচ্ছে বলছেন মেহবুবা মুফতি। ক্ষমতা হস্তান্তরের টালবাহানা করছে ট্রাম্প বাহিনী, আইনি ব্যবস্থা নেবে বাইডেন শিবির। ঘুষের বিনিময়ে কাজ, ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। ভোটে হারাতেই টিকার খবর 5 দিন পরে এলো, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। পদত্যাগকারী প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সব শেষে জানিয়ে দেব বাইডেনের কাছে নানামুখী প্রত্যাশা বিশ্বের। এই ছিল শিরোনামে, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিয়ানমারের সাধারণ নির্বাচনে রাখাইন রাজ্যের বেশিরভাগ আসনে হেরেছে অং সান সুচির দল এনএলডি। জাতিগত সংখ্যালঘু রাখাইনদের দল আরাকান ন্যাশনাল পার্টি এএনপি এবং আঞ্চলিক দলগুলোর কাছে এনএলডি এখানে পরাজিত হয়েছে। রাখাইনে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ বাতিল হওয়ায় 28 আসনে ভোট হয়েছে। ওই আসনগুলোর বেশিরভাগ ভোট পেয়েছে এমপি এবং স্থানীয় আঞ্চলিক দলগুলো। দেশটির তৃতীয় বৃহত্তম দল এএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দাও আইনু সেইন বলেন, এএনপির সদস্যরা কেন্দ্রীয় পার্লামেন্টের 8টি আসনে আর রাজ্যে পার্লামেন্টের 6টি আসনে জয়লাভ করেছেন। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ভোট বাতিল না হলে আরও বেশি আসন পেত তার দল। মিয়ানমারে অর্ধশত বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও সেনা সমর্থিত সরকারের অবসান ঘটিয়ে 2015 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। একসময় স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে খ্যাতি অর্জন করা সুচির রোহিঙ্গা সংকট নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। এরপরও মিয়ানমারে জাতির জনগণের মধ্যে সুচির জনপ্রিয়তা এখনো রয়েছে। সম্প্রতি জরিপে দেখা গেছে 75 বছর বয়সী নোবেলজয়ী সুচিকে সবচেয়ে আস্থাভাজন রাজনীতিবিদ হিসেবে এখনো মনে করে দেশটির 79% মানুষ। মিয়ানমারে 3,70,00,000-এর বেশি নিবন্ধিত ভোটার, তবে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ভোটদানের হার কম হতে পারে। মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব প্রবল। সংবিধান অনুযায়ী পার্লামেন্টের 25% আসন সেনা সদস্যদের জন্য বরাদ্দ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দেখভালও সেনাবাহিনীই করে থাকে। রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধের চুক্তি হলো আর্মেনিয়া আজারবাইজানের। আজারি প্রেসিডেন্ট চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আর্মেনিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলছেন, এই চুক্তি আমার এবং দেশের মানুষের পক্ষে অত্যন্ত কষ্টের, তবে যুদ্ধ বন্ধ করার জন্য এই চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। স্বাভাবিকভাবেই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে আজারি প্রশাসন। চুক্তিতে ঠিক হয়েছে নাগোর্নো কারাবাখে এই মুহূর্তে যার অবস্থান যেখানে সে সেখানেই থাকবে। গত এক সপ্তাহে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করেছে আজারবাইজান। রোববার তারা রাজধানীর খুব কাছে পাহাড়ের উপর একটি স্ট্র্যাটেজিক শহর উদ্ধার করেছে, যেখান থেকে রাজধানীর উপর নজরদারি চালানো সম্ভব। ফলে চুক্তির বয়ান অনুযায়ী লাভ হলো আজারবাইজানের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। নাগোর্নো কারাবাখ অঞ্চলের বিরোধের অবসান ঘটাতে দেশ দুটি চুক্তি করেছে বলে জানান পুতিন। চুক্তিটি মঙ্গলবার রাত 1টা থেকে কার্যকর হয়েছে। 6 সপ্তাহের এই যুদ্ধে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ফেসবুক পোস্টে এই চুক্তিকে অবর্ণনীয় বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছেন। চুক্তিটি আজারবাইজানও স্বীকৃতি দিয়েছে। পুতিনের সাথে অনলাইনে বৈঠকের পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারাবাখের কৌশলগত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম শহর সুসা আজেরি বাহিনীর দখলে নেয়ার কয়েক ঘন্টা পরেই চুক্তিটি কার্যকর করা হলো। পুতিন ঘোষণা দেন, দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান, এই চুক্তির আওতায় আজারবাইজান ও আর্মেনিয়া তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থান করবে। পুতিন আরও ঘোষণা দেন যে নাগোর্নো কারাবাখ সীমান্তে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন করা হবে এবং যে করিডোর দিয়ে কারাবাখ আর্মেনিয়া যোগাযোগ রক্ষা করা হয় সেখানেও সৈন্য মোতায়েন করা হবে। এছাড়াও জাতিসংঘ শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে নাগোর্নো এবং কারাবাখ ও এর আশেপাশের শরণার্থীদের আবারও ফিরিয়ে আনা হবে। পুতিন জানান, এই অঞ্চলের পরিবহন ও যোগাযোগের দায়িত্বে থাকবে রাশিয়ান বর্ডার সিকিউরিটি সার্ভিস।
তিনি আরো বলেছেন, দীর্ঘমেয়াদী এই চুক্তি আর্মেনিয়ান এবং আজারবাইজানের মানুষের স্বার্থের মধ্যে সামঞ্জস্য রেখে সুষ্ঠুভাবে নাগোর্নো কারাবাখ সংকটের পূর্ণাঙ্গ সমাধান পর্যন্ত স্থায়ী হবে। নাগোর্নো কারাবাখ নিয়ে দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে সম্পর্ক 1991 সাল থেকে উত্তেজনামান রয়েছে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনো কর্মসংস্থান পাননি, সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সন্ত্রাসী ক্যাম্পে জাতীয় লোকদের নিয়োগ বাড়তে শুরু করেছে। তিনি সোমবার এ ধরনের মন্তব্য করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি রক্ষায় এই জাতীয় বক্তব্য দিচ্ছেন। যুব সমাজকে উস্কে দেওয়ার জন্য তিনি এই জাতীয় মন্তব্য করছেন। মেহবুবা বলেন, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের পরে বিজেপি সরকার কাশ্মীরের জন্য জম্মুর পরিস্থিতি আরও বেশি খারাপ করে দিয়েছেন। জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের কর্মসংস্থান ও জমির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখনকার সম্পদ লুটের পাশাপাশি বিজেপি সরকার এখানকার মানুষের ভূমি কর্মসংস্থানও ছিনিয়ে নিচ্ছেন। তিনি বলেন, কাশ্মীরের যুবকদের হয় কারাগারে বন্দী করা হচ্ছে অথবা বন্দুক তুলতে বাধ্য করা হচ্ছে। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে যুবকদের কাছে কেবল বন্দুক তুলে নেওয়া বা কারাগারে যাওয়ার বিকল্প কোনো অবশিষ্ট এখন আর নেই। মেহবুবা বলেন, বিজেপি জম্মু কাশ্মীরের জমি বিক্রয় করতে চায়। বাইরে থেকে লোকেরা এখানে এসে চাকরি করছে, তারা কাশ্মীরে চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না। মেহবুবা মুফতি বিহারের রাজনীতিতে উঠে আসা আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের দল বিজেপি জেডিইউ সমন্বিত এনডিএ জোটকে পরাজিত করতে সমর্থ হবে বলে নির্বাচনে জরিপে পূর্বাভাসে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। মেহবুবা আরও বলেন, 370 ধারার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্দার প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বি.আর. আম্বেদকর এটিকে সংবিধানে স্থান দিয়েছিলেন। আমরা সুদ সহ 370 ধারা ফিরিয়ে এনেই ছাড়ব। জম্মু কাশ্মীরের পতাকা দেশের পতাকার মতোই তার কাছে প্রিয় বলেও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি মন্তব্য করেছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনও পর্যন্ত ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু হয়নি। নিয়ম অনুযায়ী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার কথা। এর আগেই বিদায়ী এবং আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নিতে হয়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেওয়ায় সেই সমন্বয়ের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সোমবার বাইডেন শিবিরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। বিদায় ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি করে থাকে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ। তারাই পুরনো প্রশাসনের কাছ থেকে নতুন প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটি করে থাকেন। এখন এই জিএসএ এর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বাইডেন শিবির। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিএসএ কখন সরকার বদলের এই প্রক্রিয়া শুরু করবে সে ব্যাপারে আইনে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে বাইডেন শিবির বলছে তাদের বিজয় পরিষ্কার, ফলে এখানে বিলম্ব বা কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের বর্তমান প্রশাসক এমিলি মার্ফি। 2017 সালে তাকে নিয়োগ দেন ট্রাম্প। এবারের নির্বাচনে এখনও কারো বিজয় চূড়ান্ত বলে মনে করছেন না মার্ফি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মার্ফি একজন পেশাদার মানুষ, ফলে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হতে তিনি সময় নিচ্ছেন। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেওয়ার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। মঙ্গলবার পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধেও কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুলাইয়ে। প্রেসিডেন্টের দুর্নীতি ঘিরে গত কয়েক মাস ধরে পেরুতে রাজনৈতিক সংকট চলছে। গত 2 মাসে প্রেসিডেন্ট ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্ট অন্তত 2 বার উদ্যোগ নিয়েছে। পেরুর দক্ষিণের মোকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন 57 বছর বয়সী ভিজকারা প্রায় $6,40,000 মার্কিন ঘুষের বিনিময়ে একটি সংস্থাকে সরকারি কাজ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে বরাবরই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পার্লামেন্টে ভোটাভুটির আগে অভিশংসনের যে কোনো পদক্ষেপ দেশকে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ভিজকারা।
করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার এই দেশের অর্থনীতি ইতিমধ্যেই তীব্র মন্দার কবলে পড়েছে। কিন্তু সোমবার দেশটির পার্লামেন্টের 105 সদস্য প্রেসিডেন্ট ভিজকারাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এছাড়া বিপক্ষে ভোট দেন পার্লামেন্টের মাত্র 19 জন সদস্য। ভোট দেয়া থেকে বিরত থাকেন 4 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার পদত্যাগকারী প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। ট্রাম্প এক টুইটার পোস্টে প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের খবর ঘোষণা করেন। তবে এসপারকে বরখাস্ত করার কোনো কারণ তিনি জানাননি। এমন সময় মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন যখন গত সপ্তাহে মার্ক এসপার হোয়াইট হাউসে পদত্যাগপত্র পাঠিয়ে পেন্টাগনের দায়িত্ব থেকে নিজে অব্যাহতি নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট আর এক টুইট বার্তায় ক্রিস্টোফার মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ক্রিস্টোফার মিলার হচ্ছেন সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সংক্রান্ত ন্যাশনাল সেন্টারের পরিচালক এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি। ট্রাম্পের এই বরখাস্ত এবং নিয়োগের ঘটনায় বোঝা যায় ক্রিস্টোফার মিলারকে ট্রাম্প সরকারের বাকি 2 মাস ভারপ্রাপ্ত মন্ত্রীর পদ দিয়েই সন্তুষ্ট থাকতে হবে, কারণ পূর্ণমন্ত্রী হওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে সিনেটের ভোটাভুটি হতে হবে। তবে ট্রাম্প মাত্র 2 মাসের জন্য নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সিনেটে পাঠাবেন না বলেই পর্যবেক্ষকরা মনে করছেন। ভোট গণনার শুরু থেকেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপি এবং ভোট চুরির অভিযোগ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তাকে হারানোর জন্য তার নিজের প্রশাসনের একাংশের বিরুদ্ধেও ফাইজারের টিকার খবর চেপে রাখার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ট্রাম্প। গত সোমবার জানা গেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের করোনা টিকা 90% সফল, কিন্তু ট্রাম্পের অভিযোগ আগেই এই ফল জানা গেলেও 5 দিন ধরে তা প্রকাশ করেননি ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন FDA। পরপর টুইটে ট্রাম্পের অভিযোগ, রিপাবলিকানরা যেন ভোটে টিকার সুখবরের সুবিধা না পান তার জন্য এই খবর চেপে রাখা হয়েছিল। পাশাপাশি তার প্রশাসনের চেষ্টায় যে এত তাড়াতাড়ি টিকা তৈরি হয়েছে সেই কৃতিত্বও দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, ডেমোক্রেটরা চায়নি ভোটের আগে আমি টিকার সুবিধা পাই, তাই 5 দিন পরেই খবর দেয়া হলো, যে আমি আগে থেকেই বলে আসছি। আরেক টুইটে ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘদিন ধরে আমি বলে আসছি ভোট পেরিয়ে গেলেও ফাইজার ও অন্যান্য সংস্থাগুলোর টিকার কথা ঘোষণা করবে, কারণ ভোটের আগে তাদের সেই ঘোষণা করার সাহস নেই, যেমন সাহস নেই FDA-র। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর যেসব কাজ করবেন সেগুলোর পরিকল্পনা করছেন, সেসব বিষয় অগ্রাধিকার পাবে সেসবও ঠিক করছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ভেঙে যাওয়া বৈশ্বিক সম্পর্কগুলো আবারও মূল্যায়ন করছেন জো বাইডেন। নিজের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও চলতি সপ্তাহে নির্ধারণ করতে পারেন তিনি। বাইডেন জয়ী হয় বিশ্বজুড়ে একটা স্বস্তির ভাব এসেছে। বিশ্ববাসীর প্রত্যাশা, বাইডেনের কাছে ইতিবাচক বদল আসবে, অন্তত বিশ্বের অকল্যাণ হবে না। 2021 সালের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন বলে আশা করা হচ্ছে। বাইডেন শিবির জানিয়েছে, প্রাণঘাতী করোনা মহামারী মোকাবেলার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। করোনা পরীক্ষা অনেক বাড়াবেন এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বাধ্য করা হবে। করোনা মহামারীর কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে নানা পদক্ষেপের পরিকল্পনা চলছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করবেন জো বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তিতে আবারও যোগ দেবে যুক্তরাষ্ট্র, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরবেন বাইডেন। কিছু মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করেছিলেন ট্রাম্প, তাও বাতিল করা হবে। ওবামার করা শরণার্থী বিষয়ক নীতিমালা পুনরায় চালু করতে পারেন বাইডেন। এছাড়া মধ্যপ্রাচ্য নিয়ে দলমত নির্বিশেষে যুক্তরাষ্ট্রের স্থায়ী নীতি রয়েছে। ট্রাম্প একাই পুরো মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে দেওয়ার উদ্যোগ নেন। এখন সবার ভাবনা, বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি কি হবে, কি বদল আসবে সেখানে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে বাইডেনের পরবর্তী পদক্ষেপগুলো খুবই জটিল। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরে যাবেন বাইডেন, তবে ইসরায়েলকে সমর্থন দেবেন তিনি। বাইডেন আরব দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি এবং তাদের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে সোচ্চার হতে পারেন। বাইডেনের বিজয় অবশ্যই চিন্তায় পড়েছে সৌদির শাসক গোষ্ঠী। সব মিলে ভেবেচিন্তে মধ্যপ্রাচ্য ইস্যুতে পা বাড়াবেন জো বাইডেন। বন্ধুরা, এই ছিল এখনকার সংবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত সংবাদ আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। এখনকার সংবাদ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সংবাদে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।